ঘোষণা হয়ে গেছে সাবজেল। সেনানিবাসের ভেতরে বিএসওকিউ ভবনকে সাবজেল করার নির্দেশ দিয়েছে সরকার। সেখানেই রাখা হতে পারে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ওঠা সেনা কর্মকর্তাদের। প্রয়োজনে কড়া নিরাপত্তায় তাদের নেওয়া হতে পারে ট্রাইব্যুনালে। তার চেয়েও বড় খবর হলো, শিগগিরই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অভিযুক্ত 15 সেনা কর্মকর্তার গ্রেপ্তারি পরোয়ানা বিষয়ে আইসিটি আইন সংশোধনের বিরুদ্ধে রিট করা হবে। আইনজীবীরা বলছেন, আইসিটি অ্যাক্টের 4টি সংশোধনী বড় ধরনের আইনি চ্যালেঞ্জে পড়ে গেলে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হয়ে যেতে পারে। দর্শক, সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বকে কোণঠাসা করার উদযাপনে যখন ব্যস্ত একটি পক্ষ, তখন এমন কিছু খবরে তাদের আকাশ যেন ভেঙে পড়েছে মাথায়। আবার একই ধরনের মামলার অন্য আসামিরা যেখানে আছেন নিয়মিত কারাগারে, তখন সেনা কর্মকর্তাদের জন্য আলাদা বন্দোবস্তে তৈরি হয়েছে নতুন বিতর্ক। তবে সবচেয়ে বেশি ধোঁয়াশা তৈরি হয়েছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বক্তব্যে। তাজুল ইসলামের দাবি মেনে নিলে বলতে হবে, 15 সেনা কর্মকর্তা এখনো আছেন আইন শৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে। এমনকি 1 বছর ধরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকা সেনাবাহিনী গ্রেপ্তার করার ক্ষমতা নেই বলেও অদ্ভুত যুক্তি দিয়েছেন তিনি। তার বক্তব্য অনুসারে একমাত্র পুলিশ ছাড়া কারো গ্রেপ্তার করার এখতিয়ার নেই, এমনকি আদালতের নির্দেশ ছাড়া কাউকে জেলে পাঠানোর সুযোগও নেই। সেক্ষেত্রে হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে পুলিশের মাধ্যমে গ্রেপ্তার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজির চান তিনি। সরকারের পক্ষ থেকে ক্যান্টনমেন্টে সাবজেল ঘোষণা করা হলেও সরকার অতি কাছের এই আইন কর্মকর্তার দাবি এটাও তার জানা নেই। এতে প্রশ্ন উঠেছে, কি ঘটছে পুরো বিচার প্রক্রিয়া ঘিরে? ইচ্ছে মতো আইন সংশোধন আর পছন্দ মতো আসামি করার কারণে এরই মধ্যে যে বিতর্ক উঠেছে তাকে আরো জটিল হতে যাচ্ছে। পুরো বিষয়টি ঘিরে সরকারের ভিতরকার অস্থিরতা এবং সমন্বয়হীনতা কি লাগামহীন হচ্ছে না? চলুন যাওয়া যাক বিশ্লেষণ। গত কয়েকদিনে বাংলাদেশের বিচারিক এবং প্রাতিষ্ঠানিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় সেনাবাহিনীর 15 জন কর্মরত কর্মকর্তা সহ 25 জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং পরবর্তীতে এ নিয়ে নানা পক্ষের মন্তব্য। এই ঘটনাকে বাংলাদেশের ইতিহাসে কর্মরত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে বেসামরিক আদালতে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনার প্রথম ঐতিহাসিক নজির হিসেবে দেখছে। আইসিটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর গণমাধ্যমে প্রকাশের পর বাংলাদেশ সেনাবাহিনী স্বপ্রণোদিত হয়ে দ্রুত পদক্ষেপ নেয়। সেনা সদর নিশ্চিত করে কর্মরত 15 কর্মকর্তা এবং অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকা 1 জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। যদিও তারা জানায়, ট্রাইব্যুনাল যে পরোয়ানা জারি করেছে তারা আনুষ্ঠানিকভাবে সে ওয়ারেন্ট বা চার্জশিট হাতে পায়নি। এর প্রত্যুত্তরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বলেন যে, আসামিদের গ্রেপ্তার দেখানো হলে ফৌজদারি আইনের মৌলিক নীতি অনুসারে তাদের 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। আসামিদের সাবজেল বা অন্য কোথাও রাখা হবে সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেবল ট্রাইব্যুনালের। এই আইনি বিতর্ক চলাকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তার জন্য ঢাকা সেনানিবাসে অস্থায়ী কারাগারের ব্যবস্থা করা হয়েছে। 12 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা 1 শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ হাফিজ আল আসাদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, 1898 সালের বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির 541 1 ধারার ক্ষমতা বলে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত MES 54 নম্বর ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। সেনা সদরের সূত্রগুলো বলছে, যে ভবনটিকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে সেটি BSOQ নামে পরিচিত, যার পূর্ণ রূপ হলো ভেরি সিনিয়র অফিসার্স কোয়ার্টার। সাধারণত শান্তিরক্ষী মিশন বা ঢাকার বাইরে থেকে দায়িত্ব শেষ করে এসে যখন অফিসাররা ঢাকায় ফেরেন, তখন তাদেরকে এখানে সাময়িকভাবে থাকতে দেওয়া হয়। সূত্রগুলো বলছে, আইজি প্রিজন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে ভবনটি ভিজিট করেছেন। এর নিরাপত্তা জোরদার করতে তারের বেড়া দেওয়া শুরু হয়েছে। দর্শক, 1894 সালের দ্য প্রিজন অ্যাক্টের ধারা 3-এর B অনুচ্ছেদ অনুসারে সরকার এই অস্থায়ী কারাগারের সিদ্ধান্ত নিয়েছে। তবে এই কারাগারে কাদের রাখা হবে তা সুনির্দিষ্ট করে প্রজ্ঞাপনে বলা হয়নি। প্রজ্ঞাপনে আরো বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হলো। এটি অবিলম্বে কার্যকর হবে। তবে কার্যকরের সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। তবে এই বিশেষ কারাগার নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছেন আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেছেন, আসামিকে গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে। তারপর আদালত যেখানে আসামিকে রাখতে বলবেন, আসামি সেখানে থাকবেন। কোন জায়গাকে কারাগার ঘোষণা করা হচ্ছে সেটা তাদের বিবেচ্য বিষয় নয়। 13 অক্টোবর বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম এসব কথা বলেন। দর্শক, তাজুল ইসলামের এই কথা থেকে
একটি ইঙ্গিত পাওয়া যায়, সেটি হলো সরকার এই 15 সেনা কর্মকর্তাকে ক্যান্টনমেন্টের ভিতরে বিশেষ কারাগার বানিয়ে রাখার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে প্রসিকিউশন টিম নাখোশ। তিনি এতটাই নাখোশ যে প্রশ্ন তুলেছেন সেনাবাহিনীর গ্রেপ্তারের এখতিয়ার নিয়ে। সাংবাদিকদের তাজুল ইসলাম বলেছেন, সেনাবাহিনীর গ্রেপ্তারের ক্ষমতা নেই, আদালতের দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা তামিল করবে পুলিশ। সাংবাদিকদের প্রশ্ন ছিল সেনাবাহিনী তাদের 15 কর্মকর্তাকে গ্রেপ্তার করতে পারে কিনা। এর উত্তরে চিফ প্রসিকিউটর বলেছেন সেনাবাহিনী পারে না। বিষয়টি তিনি ব্যাখ্যাও করেছেন, বলেছেন শুধু আইন শৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারে। ডেফিনেটলি আইন শৃঙ্খলা বাহিনী মানে পুলিশ। দর্শক, চিফ প্রসিকিউটর দাবি করেছেন আর্মির গ্রেপ্তারের ক্ষমতা নেই, বলেছেন এটা নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। আদেশ পালনের বা সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসারকে অবহিত করা হয়েছে, তারা গ্রেপ্তার করবেন না। অবহিত থাকার অর্থ হচ্ছে যখন পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে যাবে তারা অবহিত থাকলে সাহায্য করতে পারবেন। দর্শক, চিফ প্রসিকিউটর যে ব্যাখ্যা দিয়েছেন অনেক আইন বিশেষজ্ঞ বিষয়টিকে মানছেন না। তারা বলছেন সেনাবাহিনীর বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, সে ক্ষমতা বলে সেনাবাহিনী গ্রেপ্তার করতে পারে। আবার সেনা আইন অনুযায়ী বিষয়টির দায়িত্বরত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের সুযোগ নেই। দর্শক, যদিও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিশেষ কারাগারের বিষয়টি মানতে পারছেন না, কিন্তু সূত্রগুলো বলছে সেনা সদরের সাথে সরকারের গত 11 অক্টোবর আলোচনার পরে এই সিদ্ধান্ত হয়েছে। দৈনিক প্রথম আলো 12 অক্টোবর এ নিয়ে একটি খবর প্রকাশ করে। সে খবরে বলা হয়, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা 3 মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যে 15 কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায়। এ বিষয়ে সেনা কর্তৃপক্ষের একটা ভাবনা হচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আসামি হওয়া এসব কর্মকর্তা সেনা হেফাজতে থাকবে। মামলার নির্দিষ্ট তারিখে সেনাবাহিনী এদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করবে। আদালতের কার্যক্রম শেষে আবার হেফাজতে নিয়ে যাবে। সূত্রগুলো বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ইতালি ও কাতার সফরে যাচ্ছেন, সেজন্য দ্রুত সাবজেল গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দর্শক, সাধারণত জেল কোড অনুযায়ী বাংলাদেশে 4 ধরনের কারাগার আছে: কেন্দ্রীয়, জেলা, সাবসিডিয়ারি এবং বিশেষ কারাগার। সরকার চাইলে যে কোনো স্থাপনাকে কারাগার ঘোষণা করতে পারে। এর আগেও এমন নজির আছে। 111 তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন শেখ হাসিনা ও খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল তখন সংসদ ভবন এলাকার 2টি বাড়িকে সাবজেল ঘোষণা করে সেখানে তাদের রাখা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে এ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন সামাজিক মাধ্যমে। যারা প্রশ্ন তুলেছেন তাদের বক্তব্য হলো, এই ব্যবস্থা কি বাংলাদেশের সংবিধানের 27 অনুচ্ছেদে বর্ণিত আইনের দৃষ্টিতে সমতার নীতির লঙ্ঘন নয়? সংবিধানের 27 অনুচ্ছেদে বলা হয়েছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। আইনের চোখে সমতা নীতির অর্থ এই নয় যে সকল ব্যক্তি বা শ্রেণীর প্রতি হুবহু একই আচরণ করতে হবে, বরং এর অর্থ হলো একই পরিস্থিতিতে থাকা ব্যক্তিদের সাথে সমান আচরণ করতে হবে। আইন যুক্তিসঙ্গত শ্রেণীবিন্যাসের বা রিজনেবল ক্লাসিফিকেশনের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীর জন্য ভিন্ন ব্যবস্থা প্রণয়ন করতে পারে। প্রশ্ন উঠেছে, অতীতের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বা অন্যান্য উচ্চপদস্থ মন্ত্রী এমপিদের আটকের সময় তো এমন বিশেষ সাবজেল তৈরি হয়নি। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে রিমান্ড শেষে সাধারণ কারাগারে পাঠানো হয়েছিল। এমনকি সাধারণ কারাগারে আছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান, নৌবাহিনীর এক কর্মকর্তাও আছেন। প্রশ্ন উঠেছে, তাদেরকে কি এখন সাবজেলে পাঠানো হবে? যদি না হয় সেক্ষেত্রে তাদের প্রতি ভিন্ন আচরণের